জায়ান রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই ইনায়া ফোন কেটে দেয়। জায়ান কান থেকে ফোন সরিয়ে সামনে আনে। এই পিচ্ছি মেয়ে তাকে জানোয় তাই বলছে। ফোনে হঠাৎ ইনায়ার মেসেজ দেখে জায়ান। অন্যের বউকে আর কখনো ফোন দেবে না মিস্টার সন্ত্রাসী। আপনাকে তার শোভা পায় না। জায়ান বিড়বিড় করে বার কয়েক পড়ল লেখারি, তারপর কুটিল হেসে বলে ওঠে। অন্যের বউ? খুব ভোরে উঠে ইনায়া নিধির সাথে একটা ক্যাফেতে এসেছে। নিধি বলেছিল তাকে সকালে বের হতে। ভোরের সকাল, চারদিকে কুয়াশা, বাইরে না গেলে বোঝাই মুশকিল এখনও শীতের রেশ রয়েছে। ইনায়া কালো একটা থ্রি পিস পরেছে, উপরে সাদা রঙের পাতলা চাদর। সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি। কালকের বিষয়ে ইনায়া নিধিকে কিছুই বলেনি। সে নিজেই দেখবে বিষয়টা। ধোয়া ওঠা গরম চা নিয়ে দুজনেই বসে আছে। ইনায়া ভারী মন নিয়ে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। হঠাৎ আজকে এত জলদি বেরোতে বললে, কোনো সমস্যা নিধি? নিধি ডানে বায়ে মাথা নাড়িয়ে গম্ভীর মুখে বলে। নতুন করে আর কী সমস্যা হবে বলো? কাল শুনলাম বাবা আর তোমার মামা তোমাদের ডিভোর্সের জন্য আপিল করেছে, আর মিস্টার মেয়র বলেছে তোমাকে নিয়ে তাদের বাসায় ইনায়ার ভ্রু কুঁচকে যায়। মেয়র মানে ফাহাদ ভাই? নিধি মাথা জাকিয়ে উঠে ইনায়া অকপটে জানতে চায়। তোমার সাথে তার আগে থেকেই পরিচয় ছিল? নিধি এবার সোজা হয়ে বসল, মুখটা একটু গম্ভীর করে শান্ত স্বরে বলে উঠল। তোমাকে একটা কথা বলা হয়নি। মেয়র আর ভাইয়া দুজনে বেস্ট ফ্রেন্ড। এফবিতে মাঝে মধ্যেই তার সাথে কথা হতো। একটা বিষয় নিয়ে তাকে আমি বছর দুয়েক আগে ব্লক করেছিলাম। হঠাৎ কোথা থেকে নাম্বার পেলেও কল দিল। ইনায়া অবাক হয়। ফাহাদ তাকে এমন কিছু বলেনি। সে মাথা নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইনায়ার চোখ পড়ে মাত্র ক্যাফেতে ঢোকা জায়নের দিকে। তার নজর ইনায়ার দিকেই স্থির। কালো রঙের পাঞ্জাবিটা জায়নের ফর্সা শরীরে এঁটে আছে। চুলগুলো আজ কিছুটা উস্কো খুস্কো হয়ে আছে। পাঞ্জাবির হাতাটা গুটিয়ে জায়ান ইনায়ার পাশের সিটে বসে পড়ে। অতপর ইনায়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে। ওয়াও, আজ তো সন্ত্রাসীর সাথে ড্রেস কোড মিলিয়ে পড়েছো। এই, তুমি আমার পেছনে স্পাই লাগাওনি তো আবার? ইনায়া হক চুকিয়ে যায় জায়নের কথায়। এই ছেলে তো দারুণ ধরিবাজ। সে ক্ষিপ্ত গলায় গটগট করে বলে। স্পাই তো মনে হয় আমার পেছনে আপনিই লাগিয়েছেন। এখন আবার ঢং করছেন। আপনার মতিগতি আমার ভালো ঠেকছে না। চলো নিধি, আমি চলে যাব। বলেই ইনায়া নিধির হাত ধরে উঠে যায়। জায়ান এবার মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তোলে। এই মেয়ে তাকে শান্ত থাকতে দেবে না। জায়ান ইনায়ার হাত ধরে ধপ করে চেয়ারে বসিয়ে দিল, আর নিধির দিকে তাকিয়ে হেসে বলে ওঠে। বাইরে আমার গাড়ি আর ড্রাইভার দাঁড়ানো আছে, চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসো। আর ভাবি? নিধির দিকে জায়ান চোখ পাকিয়ে যায়। নিধি আর কিছুই বলতে পারে না। এই লোক হঠাৎ করেই তার ফেস চেঞ্জ করে ফেলেছে। নিধি সুর করে বাইরে চলে যায়। ইনায়া এবার জায়ানের হাত ছড়িয়ে বলে। কি চাই আপনার? জায়ান ইনায়ার দিকে গরম চোখে তাকায়। লম্বা নাকের পাতিগুলো ফুলে ফেপে উঠেছে, মুখটা রক্তিম হয় নিমিষেই। ইনায়া এবার চুপসে যায়। ইউ নো হোয়াট, হু আই অ্যাম? আমাকে ইগনোর করাটা মোটেও ভালো হবে না তোমার জন্য। চুপচাপ বসো এখানে। ইনায়া ভয় পেয়ে চুপচাপ বসে থাকে। জায়ান এবার নিজেকে ধাতস্থ করল, গলার আওয়াজ কিছুটা নিচু করে বলে। দেখো, তিথির ব্যবহারের জন্য আমি দুঃখিত। ও যে এইরকম করবে আমার ধারণার বাইরে ছিল। ধারণা কেন করতে পারেনি? ও তো আপনারই ফুল কপি। ইনিয়া গলা উঠিয়ে বলে ওঠে। জায়ান বাঁকা চোখে তার দিকে তাকায়। ইনিয়া আবার মাথা নুইয়ে নেয়। তাই? তা আমাকে এত উগ্র মনে হওয়ার কারণ কি, জানতে পারি? ইনা এবার সহসা মাথা নাড়িয়ে গটগট করে বলে ওঠে। রাজনীতি, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত সকল মানুষকেই আমার উগ্র মনে হয়। কি পায় রাজনীতিতে? যেখানে একটু ভুল হলে নিজের লোকেদের খুন করতেও হাত কাঁপে না। ক্ষমতার লোভে পড়ে সবাই সিংহ হয়ে যায়, আর সাধারণ ক্ষমতাহীন মানুষকে নিরীহ হরিণ মনে করে তারা। বাবা আমার আর মায়ের মুখের দিকে তাকিয়ে রাজনীতি থেকে সরে এসেছিলেন। এখানে সাধু হয়ে কেউ থাকতে পারে না, ক্ষমতার লোভে পড়বেই। যেমন আপনি আর আপনার বোন পাওয়ার দেখিয়েছেন আমার সাথে। জায়ান পায়ের ওপর পা তুলে শটান হয়ে বসেছিল। সে মনোযোগ দিয়ে ইনায়ের কথা শুনছিল। সে ইনায়ের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তন্মধ্যে একজন ওয়েটার কিছু খাবার নিয়ে আসে, পাস্তা, নুডলস, স্যুপ। ইনায়া ভ্রু কুচকে তাকায় সেদিকে। জায়ান ইনায়ের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে ওঠে। ইনায়া কিছুটা বিরক্তি নিয়ে বলে। নাও, ফিনিশ করো। একটা বাটিও যেন ভরা না থাকে। আপনাকে কে বলেছে আমি এখন খাবো? আর এত সকালে আমার খাওয়ার অভ্যেস নেই। আমি তোমার অজুহাত শুনতে চাইনি, খেতে বলেছি। চুপচাপ খেয়ে আমার সাথে চলো।
ইনায়া রেগে যায় জায়ানের কথা শুনে। জায়ান গম্ভীর তবুও শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। ইনায়া মুখটা বিকৃতি করে। আপনার সাথে যাব মানে? এই আপনি কে আমার? তার উপর আবার অধিকার দেখাচ্ছেন, ফাউল লোক একটা। জায়ান এবার ইনায়ের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা কাজ করে। টেবিলের ওপর থেকে কাঁচের গ্লাসটা নিয়ে মুহূর্তেই ভেঙে ফেলে। তারপর ইনায়ের দিকে সেটা ধরে। ইনায়ার তো জান যায় যায় অবস্থা। সে তো ভুলেই গিয়েছিল যে একজন সন্ত্রাসীর সামনে বসে আছে। ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে হালকা একটা ঢোক গেলে ইনায়া। জায়ান রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। যদি আর একটা কথা বলো তাহলে আমি আমার নিজের হাত কেটে ফেলবো, আর মিথ্যা মামলায় অভিযুক্ত আসামি বানাবো তোমাকে। বলবো তুমি বিরোধী দলের লোক, আমাকে মারতে এসেছো। ইনায়া চোখ বড় করে জায়ানের দিকে তাকায়। বিস্ময়কর দৃষ্টি দিয়ে তাকিয়ে অকপটে জিজ্ঞেস করে। ফাজলামো করছেন? বললেই হলো। এমন হাস্যকর কথা লোকে শুনলে তো হাসবে। পাগল নাকি আপনি? ফাজলামিও করছি না, কথাও হাস্যকর না, আর আমি পাগলও না। এখন যদি আমাকে একটা পিঁপড়েও কামড় দেয়, তার দায়ভার আমি তোমার উপর দিয়ে তোমাকে জেলে ভরতে পারবো। কারণ তুমি বলেছো আমার রাজনৈতিক পাওয়ার আছে, আমি যেমনটা বলবো তেমনটি করতে পারবো। বিকজ মাই পাওয়ার। এখন চুপচাপ খাও, না হলে সারা জীবন জেলের ভাত খেতে হবে। ইনায়া জায়ানকে আর ঘাটালো না। এইসব রাজনৈতিক কৌশল অবলম্বন করা মানুষগুলো বড়ই বিপজ্জনক হয়। দেখা যাবে সত্যিই তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ইনায়া চুপচাপ নুডলস খেতে থাকে। জায়ান গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আড়ালে হেসে ওঠে। এদিকে নিধি বাইরে এসে দেখে গাড়ির সামনে সাদা রঙের পাঞ্জাবি পরিহিত ফাহাদ দাঁড়িয়ে রয়েছে, সাথে তার একগাদা ছেলেপুলে। জায়ান তো বলেছে ড্রাইভার আছে দাঁড়িয়ে। নিধি নাক ফুলিয়ে সামনে যায়। ফাহাদ তার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, হেই বেবি গার্ল, লং টাইম নো সি। লজ্জা করে না 34 বছরের এক মধ্যবয়সী লোক হয়ে একটা বাচ্চা মেয়েকে বেবি বলছেন? ফাহাদের মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ। বয়স নিয়ে খোঁটা আশেপাশের ছেলেদের দিকে একবার তাকায়। তার মুখটাকে গম্ভীর থেকে গম্ভীর করে ভরাট গলায় বলে ওঠে, তোমার আমাকে বুড়ো মনে হয়? তা নয়তো কি? আপনি কি নিজেকে ইয়াং মনে করেন? আপনার থেকে তো আপনার ছেলেপুলেগুলো যথেষ্ট স্মার্ট আছে। অপমানে মুখ থমথমে হয়ে যায় ফাহাদের। তার চামচার সামনেই তাকে সাবান ছাড়া ধুয়ে দিল এই মেয়ে। নিধি কি জানে না তার মতো এমন হ্যান্ডসাম ছেলে এই এলাকাতে নেই? ছেলেগুলো একসঙ্গে হেসে ওঠে। ফাহাদ সবগুলোকে একটা রামধমক দিয়ে নিধির দিকে ভ্রু কুচকে তাকায়। এই বজ্জাত মেয়ে, আগে ছোট ছিলে তাই ভাবতাম বোঝো না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু তুমি তো ঠিক আগের মতোই আছো। আসলে কি, যে যেমন তার সাথে আমি এমন ব্যবহার করি। ফাহাদের কথার প্রেক্ষিতে বলে ওঠে নিধি। ফাহাদ বিস্ময়কর দৃষ্টি দিয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে একটুও বদলায়নি। দুনিয়ার সবার সামনে ছোট দুধের শিশু, আর তার সামনে এলেই সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে। কি দোষ তার? ফাহাদ করিমকে অপমান, এর হিসেব সে নেবে। গাড়ির দরজা খোলেন। কেন? আমি কি তোমার চাকর? নাক মুখ ফুলিয়ে বলে ওঠে ফাহাদ। নিধি গাড়ির উপর এক হাত আর কোমরে এক হাত দিয়ে মুচকি হেসে বলে, জায়ান ভাই বলেছে বাইরে তার গাড়ি আর ড্রাইভার দাঁড়ানো আছে। গাড়ির সামনে তো আপনি আছেন, ভাবলাম আপনি ড্রাইভার হবেন। অপমানে মুখ থমথমে হয়ে যায় ফাহাদের। তার দলের লোকগুলো তার অগোচরে মিটিমিটি হাসে। না, এই পুস্কিমের তাকে ফাহাদ করিমকে এত কথা শোনালো, এ ভারী অন্যায়। আর জায়ান, ওকে ফাহাদ পরে দেখে নেবে। বেশি বাড়ছো না মেয়ে, খবরদার। মেয়রের সাথে মুখ সংযত করে কথা বলবো, না হলে আইনের আওতায় আনবো তোমাকে। নিধি এবার বাঁকা হেসে গাড়ির দরজা খুলে ভেতরে বসে। একটু উকি দিয়ে মেকি হেসে বলে ওঠে, তা মেয়র সাহেব এবার নাকি প্রেমী চাকা খেয়েছেন? ভেরি স্যাড। তা তাকে আইনের আওতায় আনতে পারেননি? আহারে, এমন হলে প্রেম থাক, বিয়ের জন্য মেয়েই পাবেন না আপনি। বলেই গাড়ির দরজা লাগিয়ে দেয় নিধি। ফাহাদের রাগ এখন আকাশচুম্বী। এতগুলো লোকের সামনে অপমান। ফাহাদ এবার ড্রাইভিং সিটের দরজা খুলে বসে পড়ে। বিকট শব্দে দরজা লাগিয়ে গাড়ি স্টার্ট দিতেই নিধি তেতে ওঠে। আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন? পাগল হয়েছেন? ভাবি ক্যাফেতে আছে, নামান এক্ষুনি আমাকে। কেন? আমি তো ড্রাইভার, গাড়ি তো চালাবই। আর আপনার জায়ান ভাই বলেনি এই ড্রাইভার দিক দিগন্ত না বুঝেই গাড়ি চালায়? দেখুন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চিৎকার দিয়ে ওঠে নিধি। ফাহাদ পেছনে ফিরে নিধির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, কাজী অফিসে? আমি যখন আর কোনো মেয়েই পাবো না, ভাবলাম তোমাকেই বিয়ে করে নিই। কি বলো? জানে মেরে দেবো আপনাকে আমি। ফাহাদ সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়।
পেছন থেকে নিধি চিৎকার করছে। ফাহাদ সামনে থেকে মুস্কি মুস্কি হাসে। নিধিকে জ্বালিয়ে তার ভালোই লাগছে। অন্যদিকে ইনার খাবার শেষ হতেই তাকে নিয়ে ক্যাফের বাইরে আসে জায়ান। এসেই দেখতে পায় দলের লোকগুলো জিপে বসে বসে সিগারেট টানছে। ইনা ওদের দেখে মুখ বাঁকায়। যেখানে দলনেতাই এমন, তার ছেলেরা তা বজায় রাখবেই। জায়ানকে দেখে সবগুলো ছেলে নেমে দাঁড়ায়। কি রে ভাই, কই গাড়ি কই? হ্যাঙ্গা পাতলা দেখতে একটা ছেলে এসে জায়ানের কাছে ততস্থ স্বরে বলে, গাড়ি আর ওই মেয়েটার নিয়া তো চলে গেছে। ইনিয়া পাশ থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, ফাহাদ নিধিকে নিয়ে কই যাবে? জায়ান বিরক্ত হয়ে ইনিয়ার দিকে তাকায়। এইটুকু কথা শুনেই তার রিয়াকশন দেখার মতো হয়েছে। জায়ান ফাহাদের ফোনে কল করলেও ফোন রিসিভ হয় না। জায়ান রেগে যায় ফাহাদের ওপর। কি একটা অবস্থা, আমি অফিসে যাব কি করে? গাড়ি আর ওই মেয়েটারে নিয়ে তো চলে গেছে। ভাই খবর দিছি, গাড়ি মনে হয় একটু পরেই চলে আসবো। বলে উঠে একজন। জায়ান ছেলেগুলোকে যেতে বলে। সব কয়টা জিপে চড়ে পার্টি অফিসের দিকে যায়। ইনা এবার ক্ষিপ্ত গলায় গটগট করে জিজ্ঞেস করে, আশ্চর্য তো, কই নিয়ে যাবে ফাহাদ ভাই নিধিকে? আমি কি করে বলবো? তুমি যেখানে ছিলে আমি সেখানেই ছিলাম। এত প্রশ্ন না করে চলো আমার সাথে। দাঁতে দাঁত পিষে জবাব দেয় জায়ান। ইনা সাদা চাদরটা ভালো মতো গায়ে জড়িয়ে সামনে হাঁটা শুরু করে। জায়ানের রাগে কপালের রগ ফুলে ওঠে। ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে ইনার সামনে দাঁড়ায় জায়ান। লিসেন, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তুমি আমাকে ইগনোর করছো। এক্ষুনি আমার সাথে চলো। আপনিও শুনুন, আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। আমি এখন ক্যাম্পাসে যাব, আর আপনার ভাইকে বলুন নিধিকে নিয়ে আসতে। খাটাস একটা, আমি ভুলেও যাব না। জায়ান পাঞ্জাবির হাতা গুটিয়ে ডানে বামে তাকায়। তারপর ইনার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, তুমি যদি কথা না শোনো তাহলে তোমাকে কোলে তুলে নেব কিন্তু। আপনি যদি আবার আমার সাথে এমন করেন তাহলে আমি রাস্তায় শুয়ে যাব। জায়ান এবার নিচু হতেই ইনা আসনে ভেঙে রাস্তার মধ্যে বসে পড়ে। জায়ান বিস্ময়কর দৃষ্টি দিয়ে ইনায়ের দিকে তাকায়। এটা কেমন বাচ্চামো স্বভাব। জায়ান এবার বিস্ময়ের সাথে রাগেও প্রচুর। বেয়াদব মেয়ে, ওঠো বলছি, না হলে থাপ্পড় মারবো একটা। সিন ক্রিয়েট করো না ইনায়া। সিনক্রিয়েট আমি না, আপনি করছেন, যেতে দিন আমায়। জায়ান এবার আকাশচুম্বী রাগ নিয়ে মেনে নেয় ইনায়ের কথা। ইনায়া বসা থেকে উঠে দাঁড়িয়ে কাপড় ছেড়ে সামনে হাঁটে। জায়ান পেছন থেকে বলে, যতক্ষণ না ক্যাম্পাসে ঢুকছো আমি তোমার পেছন পেছন আসবো। ইনায়া কিছুই বলে না। সে দ্রুত সম্ভব পা চালায়। সকাল হওয়ার দরুন রাস্তায় লোকের আনাগোনাও কম। জায়ান ইনায়ার দুহাত পিছনে পকেটে হাত দিয়ে হাঁটছে। কেউই কোনো কথা বলেনি একবারের জন্য। কিছু দূর একটা গলির মাঝখানে যেতেই হঠাৎ একটা গুলির শব্দে ইনায়া কান ধরে বসে পড়ে। কয়েক সেকেন্ড বাদে ইনায়া উঠে দাঁড়িয়ে চটজলদি পেছনে ফিরতেই থমকে যায়। জায়ান হাঁটু গেড়ে বসে আছে। রক্তের ফোয়ারা হয়ে গেছে তার ডান কাঁধের একটু নিচের দিক। জায়ান জায়গাটা চেপে ধরার চেষ্টা করে। রক্তিম চোখে আশেপাশে তাকাচ্ছে। ইনায়া কিছুক্ষণ ভয় পেয়ে থাকলেও আচমকা পাশ অচল হয় তার। সে জায়ানের পাশে হাঁটু গেড়ে বসে। ঠিক ইনায়ার আছেন তো এতগুলো আপনি? প্রশ্নে জায়ান কিভাবে হলো রক্তিম এটা? চোখে কে তার করলো দিকে এটা? তাকায়। ইনায়া আটকে ওঠে প্রায়। জায়ানের সুন্দর মুখশ্রী টুকটুকে লাল হয়ে আছে। কষ্টের ছাপ স্পষ্ট। ইনায়া গায়ের চাদরটা দিয়ে জায়ানের কাঁধে দিকটা বেঁধে দেয়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ইনায়া আশেপাশে তাকিয়ে কোনো যানবাহন আর লোক দেখতে পায় না। যাও দু একটা রিক্সা আসলেও তারা জায়ানের অবস্থা দেখে চলে যাচ্ছে। জায়ান চেষ্টা করে সোজা হয়ে বসে। পকেট থেকে ফোন বের করে ফাহাদকে কল করে, কিন্তু এবারও ফোন রিসিভ করে না। কয়েকবার দেবার পর একই ঘটনা। জায়ান এবার রেগে গিয়ে ভয়ঙ্কর রকম এক বিশ্রী গালি দিয়ে বসলো। ইনার কান ঝাঝা করে উঠল। অন্য সময় হলে সে জায়ানকে কথা শোনাতো, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। হঠাৎ জায়ান ইনায়ার হাত ধরে রাস্তায় শুয়ে পড়ে। তাদের উপর দিয়ে একটা গুলি গিয়ে পাশের দোকানের দেয়ালে লাগে। জায়ান গুলি যেদিকে ছোড়া হয়েছে সেদিকে তাকায়। দেখতে পায় সেখানে প্রচুর ঝোপঝাড়। জোরে বলে কোমর থেকে বা হাতে রিভলভার বের করে শালা, সামনাসামনি গুলি চালাবার সাহস থাকে না, আবার রিভলভার হাতে নিস। জায়ান। ইনায়া তা দেখে ভ্রুকুটি কুঞ্চন করে। আপনি এই অবস্থায় গোলাগুলি করবেন? আপনি মানুষও বটে, ভাঙবেন তবু মচকাবেন না। মরতে চাও? কি বলেন? মরতে চাইবো কেন? তাহলে আমাকে উঠতে সাহায্য করো। এখান থেকে সরতে হবে, না হলে দুজনেই মারা পড়বো। ইনায়া জায়ানকে উঠতে সাহায্য করে। জায়ান এখনও শক্ত আছে অনেকটা। ইনায়া ভাবছে সে হলে তো এতক্ষণে অকা পেত। একটা দোকানের পেছনে বসায় জায়ানকে ইনায়া। জায়ান নিজের দলের একজনকে ফোন দেয়। রিসিভ হতেই ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে,
খলিলের লোক গুলি চালিয়েছে। জলদি বাজারের গলিতে চলে আয় এক্ষুনি। কথাটা বলতেই হাত থেকে ফোনটা ঢলে পড়ে জায়ানের পুরো শরীর অবশ হয়ে আসছে প্রায়। ইনায়া ব্যাগ থেকে পানির বোতল বের করে জায়ানের মাথায় ঢালে। পার্কের একটা বেঞ্চে বসে আছে ঈশান, হাতে মোবাইল ফোন, বসে বসে গেমস খেলছে ঈশান, আবার অপেক্ষা করছে একজনের জন্য। অফিস টাইমের আগেই এখানে এসেছে আজ, ফর্মাল পোশাকের বেশেই হাজির সে। ঘড়িতে সময় দেখে ঈশান, কাঙ্ক্ষিত মানুষটির আসার অপেক্ষা যেন বাড়তে থাকে। হঠাৎ হাই হিলের আওয়াজে সামনে তাকায় ঈশান। ঘামযুক্ত মুখে মিষ্টি একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে তিথি। ঈশান কোনো রাগ করে না, সে চুপচাপ গেমস খেলতে থাকে। তিথি এবার পাশে বসে ঈশানের বাহু জড়িয়ে ধরে, তারপর জিজ্ঞেস করে, রাগ হয়েছে সাহেব? সরি, আসতে লেট হয়ে গেল। আমার রাগ করে কি লাভ? কেউ কি তার ধার ধারে? ঈশানের মুখ গুমরা কথা শুনে তিথি তেতে উঠে বলে। আমি এখন চলে যাব? ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তিথির দিকে তাকায়। সম্পর্কের 2 বছরে এমনও কখনো হয়নি ঈশান রেগে আছে আর তিথির রাগ ভাঙিয়েছে। তিথি একবার সরি বলেই বিষয় খালাস করে দেয়। এরপরও ঈশান রেগে থাকলে উল্টো তিথি তাকে ঘাটের জল খাওয়ায়। এত লেট কেন তিথি? তুমি জানো আমি কতক্ষণ ব্যাপী তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর একটু পরেই অফিসের জন্য বেরোতে হবে। সপ্তাহে 2 বার দেখা করো, তাতেও লেট কেন? ঈশানের এত প্রশ্নের জবাব তিথি দিতে পারে না। মুখটা মলিন করে ঈশানের দিকে তাকিয়ে থাকে। ঈশানের এবার মায়া হয়, কণ্ঠ নিচে নামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার চিতাবাঘিনীর? মন ভালো নেই? তিথি ডানে বাঁয়ে মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করে। ঈশান কিছু বলবে তার আগেই তিথি গতকাল ইনার সাথে যা কিছু করেছে সব ঈশানের সাথে প্রকাশ করে। ঈশান সব কিছু শুনে নিরুত্তর রইল। তিথির কাজটা আসলেই ঠিক হয়নি, তবুও সে ভিতরে ভিতরে অনুতপ্ত হওয়াতে ঈশান খুশি হয়। আমার কিছুই ভালো লাগছে না ঈশান, খুব খারাপ করেছি আমি ইনায়ের সাথে। কি নাম বললে? অকপটে জানতে চাইল ঈশান। তিথি ইনায়ার নামটা বলল। ঈশানের মাথায় হাত দুয়ে দুয়ে 4 মেলায় সে। সে অনেক আগেই তিথির মুখে শুনেছিল জায়ান তাদের এক কাজিনকে তিথির সাথে রাখতে বলেছে। আবার ফাহাদও ইনায়াকে বলেছিল তার বোনের সাথে ইনায়াকে দেবে। এত কিছু ঈশান কেন খেয়াল করল না? আবারও ইনায়ার জন্য মনটা খারাপ করে ঈশানের। সে রাগান্বিত হয়ে তিথিকে জিজ্ঞেস করে, তুমি জানো মেয়েটাকে? কি? জানতে চায় তিথি। ঈশান ঠোঁট নাড়িয়ে বলতে গেলেই তিথির ফোন বেজে ওঠে। তিথি পার্স থেকে ফোন তুলে কানে দিতেই থমকে যায়, কাপা গলায় বলে, আমি আসছি। ফোনটা রেখে হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তিথি। কোনো সমস্যা? ভাইয়া হসপিটালে গুলি লেগেছে, এক্ষুনি যেতে হবে। চলো আমি নিয়ে যাচ্ছি। ঈশান চটজলদি তিথিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তিথি কেঁদে ফেলে। ঈশান নিরুত্তর চুপচাপ তা দেখে শুধু। হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে জায়ানকে। অনেকটা রক্তক্ষরণে শেষ মুহূর্তে জ্ঞান হারিয়েছিল তার। ফোন দেবার 5 মিনিটের মধ্যেই তার দলের লোকগুলো এসে সেখানে উপস্থিত হয়েছিল। গাড়িতে জায়ানের পাশে বসে ইনায়া তখন ভাবছিল, কি বুঝে মানুষ রাজনীতিতে ঢোকে? শুধু একটা বুলেট, তারপরেই জীবন শেষ। এজন্যই সে তার বাবাকে এইসব থেকে সরিয়ে এনেছিল। হাসপাতালের করিডোরে পায়চারি করছে ফাহাদ আর মিজানুল করিম। মিজানুল করিম ফাহাদকে ইচ্ছে মতো ঝাড়ছে। মেয়র হয়ে যদি নিজের ভাইকে সে সেফ রাখতে না পারে, তাহলে জনগণের কি নিরাপত্তা দেবে ফাহাদ? অন্য সময় হলে বাবার সাথে ঝগড়া করত ফাহাদ, কিন্তু আজ অনেকটা চুপসে রয়েছে। সে সময় নিধির সাথে ফাজলামো করে বাড়িতে না নিয়ে গেলে আজ এই পরিস্থিতি হতো না। মুহূর্তেই প্রেস মিডিয়ায় ভরে গেছে হাসপাতালে। অনেক মানুষের ভিড় জমেছে। ইনায়া অতিরিক্ত বিরক্ত হয় এইসবে। পাশেই মিনারা বেগম কাঁদছেন। নিজেকে এত ভেঙে ফেলছেন না তিনি, খুব শক্ত হয়েই রয়েছেন। ইনায়া তাকে সান্ত্বনা দেবার মতো কোনো কথা খুঁজে পায় না, কারণ রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করা মানুষগুলোর কাছে এসব দুধভাত। তারা নিজেকে সব সময় সামলাতে জানে। হঠাৎ নিধি তার হাত ধরে বসা থেকে উঠিয়ে অন্য পাশে নিয়ে যায়। আচমকা ইনায়া ভয় পেলেও সামনে নেয়। কই ছিলি নিধি? কতক্ষণ খুঁজলাম তোমাকে। আর বলো না ভাবি, ওই বজ্জাত মেয়র আমাকে তার বাড়িতে নিয়ে গেছিল জায়ান ভাইয়ের খবর পেতে। আমাকে ফেলেই চলে এসেছে। এখন বলো, জীবনে প্রথম গোলাগুলির সম্মুখে পেলে ফিলিংস কেমন? বিরক্তিতে মুখ কুচকালো ইনায়া।
এমন আতঙ্কের সময় ফিলিংস আবার কেমন হবে? সে মুখ গোমরা করে বলে, সরি। কই ছিলে নিধি? কতক্ষণ খুঁজলাম তোমায়। আর কি, কুকুর বেড়ালেরও দাম আছে রাজনৈতিক মানুষগুলোর থেকে। একটা ট্রিগার চাপ আর লাইফ শেষ, ভাবা যায় এসব? নিধি এবার আপাতমস্তক ইনায়াকে দেখে নেয়। সারা গায়ে রক্তে মাখামাখি, কালো জামা দেখে বোঝা মুশকিল। ভাবি হলে চলো, কাপড় বদলাবে। ইনায়া সামনে তাকায়। ডক্টর ওটি থেকে বেরিয়ে এসেছে। ফাহাদ কথা বলছে তার সাথে। ইনায়া নিধি সেদিকে যেতেই শুনতে পায় ডক্টর বলছে জায়ান এখন বিপদমুক্ত, কয়েকদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। ওটি থেকে বের করে জায়ানকে কেবিনে শিফট করানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। একজন একজন করে দেখতে যাওয়ার অনুমতি দিয়েছে ডক্টর। মিজানুল করিম আর মিনারা বেগম গেলেন জায়ানকে দেখতে। ফাহাদ পেছনে ফিরে ইনায়াদের দিকে তাকায়। সরি এনায়া, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি ভাইয়া। আর সরি কেন বলছেন? এতে আপনার কোনো দোষ নেই। আপনার ভাই যদি নেতাগিরি করে শত্রু কামাই করে, তাহলে আপনার তো দোষে কিছু নেই এখানে। ফাহাদ ইনায়ার কথায় ম্লান হাসল। জায়ানকে গড়ার কারিগর তো সে নিজেই। আজকে কেন জানি বাবার কথা ফাহাদের সঠিক মনে হচ্ছে। ফাহাদ ইনায়ার পেছনে দাঁড়ানো নিধিকে দেখে ভ্রু কুঁচকাল। এই মেয়ের খপ্পরে পড়ে আজকে তার এই দশা। ফাহাদ ইনায়ার দিকে ফের তাকিয়ে শান্ত স্বরে বলে, চলো জায়ানকে দেখবে। তুমি না থাকলে আজ কি হতো ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে। ইনায়া মনে মনে হাসে। উল্টো জায়ানি তো তাকে প্রোটেক্ট করেছে। সন্ত্রাসীটার রাগ, সাহস, ধৈর্য সবই আছে। না হলে গুলি খেয়েও মানুষ এত শক্ত কথা বলে, ভাবছে ইনায়া। ইনায়া ফাহাদের সাথে যাবে, তখনই তিথি সেখানে দৌড়ে আসে, আর পেছনে ঈশান। ইনায়া আর নিধি ঈশান আর তিথিকে একসাথে দেখে বেশ অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় নিধি। সে তীক্ষ্ণ চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে। তিথি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ছোট ভাইয়া ঠিক আছে তো? আপাতত আউট অফ ডেঞ্জার। কেবিনে শিফট করানো হয়েছে। তিথি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফাহাদের পাশে ইনায়া আর নিধিকে দেখে অবাক হয়। নিধিকে সে চেনে। ঈশানের ফোনে নিধির অসংখ্য ছবি আছে। নিধির সাথে ইনায়ার কি সম্পর্ক ভাবছে তিথি। ঈশান মুস্কি হেসে ইনায়ার সামনে দাঁড়ায়। কেমন আছো তুমি? ভালো ভাইয়া। বাড়ির সবাই কেমন আছে? অকপটে জানতে চাইল ইনায়া। ঈশান ম্লান হাসল। তার বাড়িতে ঝামেলা লেগেই রয়েছে। ইনায়ার চলে আসাতে যেন সবাই টুটে গেছে। সবাই ভালো আছে ইনায়া, কিন্তু তোমাকে মিস করেছি খুব। আমি 2-1 দিন পরে নিধির সাথে যাব বাড়ির সবাইকে দেখতে। হাসি মুখে বলে ইনায়া। তিথি প্রশ্নবিদ্ধ মুখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ফাহাদ তাড়া দেয় জায়ানকে দেখতে যাবার জন্য। ইনায়া ফাহাদকে অনুসরণ করে তিথি কিছু বলবে তার আগে ঈশান মুখটাকে গম্ভীর করে তিথিকে জানায়। সবাই ভালো আছে ইনায়া, কিন্তু তোমাকে মিস করেছি তিথির চোখ খুব। বড়সড় হয়ে যায়। ইনায়া, নাভালের নাভান কাহিনী ভাইয়ের তো বউ। সে ঈশানের কাছ থেকে পুরোটাই শুনেছে। তখন ইনায়ার জন্য প্রচুর মায়া লেগেছিল। ঈশানকে বলেও ছিল যাতে ইনায়ার সাথে দেখা করায়, আর সে না জেনেই ইনায়ার সাথে খারাপ ব্যবহার করলো। ভেতরে প্রচুর গিল্টি ফিল করে তিথি। এদিকে খ্যাপা বাঘিনীর ন্যায় নিধি ঈশানের হাত বগল দাবা করে অন্যদিকে নিয়ে যেতে লাগলো। ঈশান কিছুতেই হাত ছাড়াতে পারল না। তিথি কিছুক্ষণ বিস্ময়কর দৃষ্টি দিয়ে তাদের দেখে। হঠাৎ জায়ানের কথা মনে হতেই পেছন ফিরে দৌড় লাগায়। কেবিনে ঢুকতেই ইনায়া দেখে মিনারা বেগম মুখে শাড়ির আঁচল চেপে ধরে কেঁদে যাচ্ছেন। বেডে জায়ানকে উপর করে শুয়ে রাখা হয়েছে। কাঁধের দিকে গুলি লাগায় এই ব্যবস্থা। জায়ানের মুখটা মলিন হয়ে রয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। হাতে ক্যানোলা, স্যালাইন চলছে তাতে। মুখে নাকে একটা সাদা চিকন নল ঢোকানো। শক্তপোক্ত ছেলের এই দশা। মিনারা বেগম আর মিজানুল করিমের অবস্থা খুবই করুণ। ইনার বদ্ধ মায়া হলো। ফাহাদের চোখে পানি চিকচিক করছে। জায়ানকে এভাবে দেখে তার ভালো লাগছে না। অতপর তিথিও ঢুকলো সেখানে। এত ভিড় দেখে নার্স এসে সবাইকে বেরোতে বলে। এক একে সবাই বের হতেই মিজানুল করিম ইনায়াকে তার কাছে ডাকেন। ইনায়া ধীর পায়ে সেখানে যেতেই তিনি শান্ত স্বরে বলেন, তোর জন্য ছেলেটা আমার জীবন পেল, না হলে আজ ছেলেহারা হতে হতো। ইনায়া জায়ানের সাথে ছিল। অবাক স্বরে জিজ্ঞেস করে মিনারা বেগম। ফাহাদ তাকে সবটাই বলে। মিনারার অভিব্যক্তি কি তা ঠাহর করতে পারেনি ইনায়া। তিনি ঠান্ডা চোখে ইনায়ার দিকে তাকিয়ে থাকেন। এদিকে তিথি তার মনে অনুশোচনায় ভুগছে। ইনায়ার কাছে তাকে মাপ চাইতে হবে। মিজানুল করিম ইনায়াকে আবার বলেন, তোকে বাড়িতে নিয়ে যেতে বলেছিলাম জায়ানকে, সেই দায়িত্ব নিয়ে সবটা তোমাকে করে দিয়েছিলাম।
জায়ান বলল, তোর নাভানের সাথে যত তাড়াতাড়ি দিবস হবে ততই ভালো। আজ গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। নাহিদ মির্জার সাথে বসে আমি ডিভোর্সের সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। 2-1 দিন বাদে কাগজ এসে যাবে। তুই সাইন করে তোর দিকটা ঠিক করে নিস, বাদবাকি নাভান এলেই হয়ে যাবে। সব শুনে ইনার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। জীবনের শেষ পরিস্থিতি কি হবে কে জানে। তিথির ইনার সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে বড্ড মায়া হয়। ফাহাদেরও তাই। ইনায়া মিজানুল করিমকে সায় জানিয়ে উল্টো ঘুরে হাঁটা শুরু করে। কেউ তাকে আটকায় না আর। মিনারা বেগম আবার অন্য কিছু ভাবতে থাকে। জান কেন ইনার ডিভোর্সের জন্য উতলা হয়ে উঠেছে। এদিকে নিধি প্রচুর রাগ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। পারলে সে মারতে পর্যন্ত পারত। তখন ঈশানকে ধরে সে বাগানের এদিকে নিয়ে আসে। ঈশান আজ নিধির কাণ্ডে অবাক আর বিরক্ত দুটোই হয়েছে। নিধি কখনো তার সাথে এমন করেনি। ঈশান বিরক্ত স্বরে বলে, কিরে এখানে আনলি কেন? কথা শুনে তো বুঝলাম সে ফাঁদ ভাইয়ের বোন। তো ভ্রু কুঁচকে তাকায় নিধির নিকট ঈশান। নিধি শান্ত চোখে তাকায় ঈশানের পানে। মায়াবী মুখখানা কিছুটা মূর্ছা গেছে। পাতলা ঠোঁটগুলো নাড়িয়ে সহসা জিজ্ঞেস করে, তুমি ওর সাথে কি করছিলে? একসাথেই তো দুজনে হাসপাতালে ঢুকলে, ব্যাপার কি? তুমি কি করে জানলে জায়ান ভাইয়ের খবর? নিধির এতগুলো প্রশ্নের চিপায় পড়ে ঈশান। নিধি সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঈশান এবার খেকিয়ে উঠল। কানে নিচে মারবো একটা। তুই আমাকে এইসব কেন জিজ্ঞেস করছিস? তুই কি আমার বস? সর এখান থেকে। বলো বলছি, নাহলে খারাপ হয়ে যাবে। আরও জোরে খেকিয়ে ওঠে নিধি। ঈশানের চোখগুলো আরও বড় হয়। তুই আমার সাথে এভাবে গলা উঁচিয়ে কথা বলছিস গাধি? বলছি, দরকার পড়লে আরও জোরে বলবো। এখন বলো, তুমি এখানে খোঁজ কি করে পেলে? এফবিতে দেখেছি নিউজ। গোমরা মুখে বলে ঈশান। নিধি এবার উত্তর শোনা মাত্রই ঘুরে হাসপাতালের ভেতরে চলে যায়। ঈশান বোকার মতো নিধির যাওয়ার দিকে তাকিয়ে রয়। কেটে গেছে বেশ কিছুদিন। ইনায়ার জীবন স্বাভাবিকভাবেই চলছে। তিথি ইনায়ার কাছে মাপ চেয়ে নিয়েছে সেদিনই। ইনায়া আর তিথি খুব মিলেমিশেই থাকছে। এই কয়েকদিনেই তিথি অনেকটা ফ্রেন্ডলি হয়ে উঠেছে ইনায়ার সাথে। সকাল হয়েছে অনেক আগেই। ইনায়া মাত্র ঘুম থেকে উঠে 1 কাপ চা নিয়ে জানালার কাছে দাঁড়িয়েছে। আজ ভার্সিটিতে ক্লাস নেই, তাই ইনায়া ভেবেছে বাইরে বের হবে। 2টো টিউশনি নিয়েছে ইনায়া। মিজানুল আর সোহানার টাকা সে নিতে চায় না আর। নিজেকে গড়তে হবে আগে। তিথি সকাল সকাল গোসল শেষে ইনায়ার পাশে দাঁড়ায়। আজকের দিনে কি প্ল্যান তোমার? ইনায়া পাশে দাঁড়ানো তিথির দিকে তাকায়। মুচকি হেসে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, আজ একবার ওই বাড়িতে যাব, তারপর বিকালের দিকে টিউশন শেষে ফিরবো। টিউশনের কি দরকার? বাবা ভাইয়া শুনলে ভীষণ রাগ করবে। ইনায়া হাসল তিথির কথায়। টেবিলের উপর কাপটা রেখে ঘুরে তিথির দিকে তাকিয়ে আলতো হাসে। কতকাল আর অন্যের ভরসায় থাকবে? নিজের কাছেই ছোট মনে হয়। এবার নিজেকে নিয়ে ভাবতে হবে যে। তিথির মন আবারও বিষাদে ছেয়ে যায় ইনায়ার জন্য। এই মেয়েটার জীবনটা আসলেই অস্থিরময়। কিন্তু ইনায়া বড্ড শান্ত, নিরুত্তর। তিথি আর কিছু বলে না। তিথি আর ইনায়া রেডি হয়ে বের হয় নিজ নিজ গন্তব্যে। আলিশান বেডে উপর হয়ে শুয়ে আছে জায়ান। মেজাজ বিগড়ে রয়েছে তার। কাঁধের ঘাটা শুকোনোর পথে। এইভাবে রোগী হয়ে বাড়িতে বসে থাকাটা তার মোটেও ভালো লাগছে না। বাবার করা আদেশ বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে দেবে, যাতে করে আর রাজনীতির নাম মুখে যেন না আসে। ফাহাদের অভিব্যক্তিও একই রকম। সাথে তো মিনারা বেগমের ফ্যাস আছেই। সব মিলিয়ে অতিষ্ঠ হলেও মনের ভেতর আরও একটা জিনিস পড়াচ্ছে তাকে। দরজায় নক হওয়ার ধ্যান ভাঙে জায়ানের। একইভাবে শুয়ে মানুষটিকে আসতে বলে। ফাহাদ ঘরে ঢুকে জায়ানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। পরনে কোমরে সাদা টাওয়াল আর উদাম শরীর। কাঁধের ক্ষতটা ব্যান্ডেজ করা জায়ানের। ফাহাদ পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করে, এমন নেকেট হয়ে আছিস কেন? বউ তো নাই যে সিডুস করবি? জায়ান শান্ত চোখে ফাহাদের দিকে তাকায়। শোয়া থেকে উঠে বসে 2 হাতে খাটের কার্নিশে ভর করে ঘাড় বাঁকায়। অতঃপর গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, খলিলের কি খবর? আর বলিস না, শালা বড্ড বার বেড়েছে। আজ বিকেলে শাইন রোডে সমাবেশ ডেকেছে। ইলেকশনও সামনে আর মাত্র কিছুদিন। এবার আটঘাট বেঁধেই নেমেছে। আমাকে নাকি দাঁড়াতেই দেবে না। আমাদের লোকগুলোকেও হায়ার করার চেষ্টা করছে। তোকে গুলি করে নাকি আমাদের শাসিয়ে তার পাওয়ার দেখিয়ে গেছে। শালা কুত্তা।
বিড়বিড় করে বলে ওঠে জায়ান। সেদিন ইনায়া পাশে থাকায় কিছু করতে পারেনি সে, না হলে বুঝিয়ে দিত জায়ান করিমকে এত সহজে নেভানো যায় না। ফাহাদের দিকে তাকিয়ে সে কুটিল হেসে বলে, ও আজ বিকেলের সমাবেশে ঢুকতেই পারবে না। তার আগেই ওর হাড় ভেঙে আমি নল্লি বানাবো, আর ওর ছেলেগুলোকে নল্লি চিবাতে দিব। মানে তুই কি ওর সাথে মারামারি করতে যাবি? আটকে ওঠে ফাহাদ। জায়ান রহস্যময় একটা হাসি দিয়ে ফাহাদের দিকে তাকিয়ে থাকে। শোন জায়ান, একে তো তুই অসুস্থ, তার উপর আবার বাবা। দাদা থাকতে আমাদের কি বলেছিল মনে নেই? বলেছিল রাজনীতি ঢুকলে কত কুত্তা এসে পায়ে কামড়ে ধরবে। আমরাও যদি উল্টে সেই কুত্তার পায়ে কামড়ে ধরি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? আমরা সব সময় শান্তিপূর্ণ সমাবেশ করব, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, কোনো হাতাহাতি মারামারিতে যাব না। ব্যাস।